আমরা তোমরা এতদিন পড়ার ফলে বুঝতে পারছো যে আমরা একটা সহজ অধ্যায়ে আছি, কিন্তু যদিও এই সহজ অধ্যায় থেকে প্রশ্ন অনেকেই অ্যান্সার করতে গিয়ে কিন্তু ভুল করে ফেলে। তারপর আমি বলেছিলাম যে আমাদের এই অধ্যায়টা সাধারণ জ্ঞানের সাথে সংশ্লিষ্ট। জীববিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান পাশাপাশি হচ্ছে আমাদের বিভিন্ন ক্ষেত্রে চাকরি, ভর্তি পরীক্ষা সব ক্ষেত্রে এই অধ্যায় থেকে অনেক প্রশ্ন পাওয়া যায়। তোমাদের যে এই দ্বাদশ অধ্যায় যেটা আছে, জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ থেকে, এজন্য যে বিষয়গুলো পড়াই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। বিশেষ করে কোন অঞ্চলে কি পাওয়া যায়। আমরা যেমন এই ইতিপূর্বের ক্লাসগুলোতে, গত ক্লাসে আমরা পড়েছিলাম প্রাণী ভৌগোলিক অঞ্চল, জিওগ্রাফিক্যাল রিজিয়ন। তো এটা একটা আন্তর্জাতিক ম্যাপের উপরে আমাদের পড়াশোনা ছিল, যে কোন দেশগুলো কোন অঞ্চলের অন্তর্ভুক্ত, কোন উদ্ভিদ এবং কোন প্রাণীগুলো কোন অঞ্চলে বিশেষভাবে পাওয়া যায়, আমাদের দেশে কোন প্রাণীগুলো এন্ডেমিক, কোন প্রাণীগুলো এক্সোটিক, ওরিয়েন্টাল অঞ্চলের কোন প্রাণীগুলো আছে যা অন্য কোনো অঞ্চলে পাওয়া যায় না, অস্ট্রেলিয়ান, ইথিওপিয়ান, প্যালিআর্কটিক, নিআর্কটিক এই অঞ্চলগুলোয় কোন ধরনের প্রাণী পাওয়া যায়, উদ্ভিদ পাওয়া যায়, এগুলো ওই অঞ্চলের কি কি ইন্ডিভিজুয়াল, এই বিষয়গুলো হলো লাস্টে আলোচনা ছিল। আজকের আলোচনাটাও বেশ ভালো একটা বিষয়ের আলোচনা। তোমরা ম্যাপের দিকে সবাই লক্ষ্য করো। আমি এখানে একটা বাংলাদেশের ম্যাপ দিয়েছি। ম্যাপের একটা অঞ্চলে আমি একটা বনাঞ্চল দিয়েছি, দেখো উদ্ভিদের ছবি দিয়েছি। দ্বিতীয় আরো একটা ছবি দিয়েছি, লক্ষ্য করলে দেখবা। যারা মোটামুটি ম্যাপ সম্পর্কে জানো, তো আমি যেখানে এই ছবিগুলো দিয়েছি নিশ্চয়ই অনেকেই এলাকাগুলোর নাম বলতে পারবা, বা অনেকেই আছো এই এলাকাগুলার বসবাস করো। তবে তুমি তিনটে এলাকায় বসবাস করো না, যে কোনো একটায় হতে পারো, অথবা এর একটায় নাও হতে পারো। তারপরও আমরা এই অঞ্চলগুলোর বিশেষ বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আজকে। তো আমাদের আজকের আলোচনার বিষয় হবে তাহলে, দেখো ওই প্রথম ছবিতে যে অঞ্চলগুলো দেখিয়েছিলাম, দ্বিতীয় ছবি এবং তৃতীয় ছবিটা দেখো। তো তিনটা, একটা হলো ডেসিডিউয়াস ফরেস্ট, পত্রঝরা বা পর্ণমোচী বনাঞ্চল, লাল তারকা দেওয়া যেগুলো আছে, হলুদ তারকা দেওয়া যে অঞ্চলটা আমি দেখিয়েছিলাম সেটা হচ্ছে এভারগ্রিন বা চিরসবুজ বনাঞ্চল, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম আর ওইদিকে সিলেট অঞ্চলগুলো। আর একটা আছে যে তারকাটা একেবারে সর্বদক্ষিণে আমাদের ম্যাপের, সেটা হলো ম্যানগ্রোভ ফরেস্ট বা উপকূলীয় বনাঞ্চল। তো সুতরাং আমাদের আজকের আলোচনাটা আগাবে হচ্ছে বাংলাদেশের বনাঞ্চলের উপর। তো আমি দেখো টোটাল বাংলাদেশের যে বনাঞ্চল আছে সে বনাঞ্চলকে তিনটা ভাগ করে ফেলেছি। তোমরা অনেকেই জেনে থাকবে, খয়েরি কালার স্টারটা কিসের স্যার? খয়েরিটা ওই ইয়েটার ম্যানগ্রোভ ফরেস্টই, কালারটা একটু হয়ে গেছে আর কি, ম্যানগ্রোভ অঞ্চল এটাও। তো এখানে আমাদের বিশেষ করে বেশি খেয়াল রাখতে হবে যে আমি যেটা বলছিলাম সাধারণ জ্ঞানের জন্য, এইখান থেকে কিন্তু প্রশ্ন অনেকেই আমরা বোকার মতো অ্যান্সার দিয়ে দেই। সাধারণ জ্ঞান, অপরদিকে আমাদের এটা সিলেবাসভুক্ত একটা বিষয়। সুতরাং আমাদের একটু খেয়াল করতে হবে যে কোন অঞ্চলগুলোয় বিশেষ করে এই কোন বনাঞ্চল পাওয়া যায় আর এই বনাঞ্চলগুলো কি। তুমি আহ, একটা বিষয় জানলে অবশ্যই খুশি হবে যে তুমি যখন এটা জেনে যাবে তখন তুমি নিশ্চিত থাকো যে তোমার আশেপাশের যদি 10 জন ব্যক্তিকে তুমি দাঁড় করাও, 10 জনের 10 জনই হয়তোবা তোমাকে বলতে পারবে না যে কোন এলাকায় পত্রঝরা বনাঞ্চল। অথবা তুমি ওই যে ময়মনসিংহ অঞ্চলের বা গাজীপুর অঞ্চলের একটা লোককে ধরেও যদি জিজ্ঞাসা করো যে ভাই বাংলাদেশের কোন জায়গায় পত্রঝরা বনাঞ্চল আছে, ওনারা কিন্তু উত্তর দিতে অনেক সময় ইতস্তত বোধ করবে, বলতে পারবে না। এরকম হয়তোবা ম্যানগ্রোভ ফরেস্ট, ম্যানগ্রোভ বললে না বুঝলেও উপকূলীয় শব্দটা বললে অনেকেই বুঝবে। তখন বুঝিয়ে যাবে উপকূলীয় বনাঞ্চল তো উপকূলেই থাকবে, উপকূল মানে সমুদ্র উপকূল। কিন্তু তুমি যদি ওই কুমিল্লা, লাকসাম, চট্টগ্রাম এই অঞ্চলগুলোর লোকজনের কাছে জিজ্ঞাসা করো, অনেকেই বিভ্রান্ত হবে। কারণ আমাদের এই কুমিল্লা অঞ্চলেও কিন্তু লাকসাম, ফেনী এই অঞ্চলগুলোতেও কিন্তু এই পত্রঝরা বনাঞ্চল আছে। আবার তার কাছেই একটু সামনে আগালেই দেখবা চিরসবুজ বনাঞ্চল, পার্বত্য চট্টগ্রাম, তারপর সিলেট, এই এই সিলেটের কিছু অংশ, এখানে আবার পত্রঝরা বনাঞ্চল আছে, চিরসবুজ বনাঞ্চল আছে চট্টগ্রাম এইদিকে। আবার পাশেই যেটা বললাম এই যে এই অঞ্চলগুলোতে কুমিল্লা, ফেনী, এই যে এই অঞ্চলগুলোতে আবার কি আছে, এই অঞ্চলগুলোতে আবার পত্রঝরা বনাঞ্চল আছে। আবার কিন্তু ওই ওখান থেকে দক্ষিণে গেলে যেমন নোয়াখালী,
তারপরে ওই যে ভোলা, এই জেলাগুলোতে গেলে কক্সবাজার, এইদিকে আবার কিছু কি আছে, উপকূলীয় বনাঞ্চল আছে। তো সব মিলিয়ে আমাদের একটু মাথার মধ্যে যদি বাংলাদেশের ম্যাপটা থাকে তাহলে তোমার জন্য সহজ হয়ে যাবে এই বিষয়গুলো জানা, যে কোন দিকে কোন বনাঞ্চলগুলো আছে। তোমরা বলো তো, কেউ একজনে বলো যে একটা দেশের কত ভাগ বনাঞ্চল থাকার নিয়ম আন্তর্জাতিকভাবে বা স্বীকৃত, পরিবেশ স্বীকৃত? 25%, স্যার। ভেরি গুড, 25%। এটা কিন্তু একটা প্রশ্ন থাকে সাধারণ ছোটখাটো চাকরির পরীক্ষায় থাকে বা ভর্তি পরীক্ষায় থাকে, ছোটখাটো পরীক্ষায়, যে একটা দেশের কত ভাগ বনাঞ্চল থাকা উচিত। সেখানে এটা তোমরা নিশ্চিত থাকবা 25% থাকা উচিত। বাংলাদেশে একসময় আমরা যখন শুরুর দিকে পড়ছি 15-16% বা 17% দেখছি যে বাংলাদেশে বর্তমান বনাঞ্চল 17%। এটা ধরো 2001 বা 91 সমীক্ষা এরকম কোন একটা এসে ছিল। কিন্তু এখন দেখতেছি 8 বা 7% বা তারও কমে নেমে আসছে। হয়তো তোমাদের বইয়ে আছে 8 ভাগ, 10 ভাগ আছে, কিন্তু হয়তোবা এটা এখন আমার মনে হয় 6 ভাগেও নাই। যদি জেনুইন গণনা করা হয় 6 ভাগও নাই। এই যে সর্বশেষ যে রোহিঙ্গারা যে অঞ্চলটা আশ্রয় নিয়েছে, ওই অঞ্চলে এখন আর খড়িও পাওয়া যায় না, একটা খড়ি, মানে একেবারে সব তছনছ করে দিছে। ওই অঞ্চলটা বেশি বন অঞ্চল ছিল আমাদের। উপকূলীয় যে অঞ্চলগুলো, এই অঞ্চলগুলো এখন সর্বনাশ হয়ে গেছে, কিচ্ছু নাই। এই যে পায়রা বন্দর, তারপর পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র, এগুলো হয়ে যাওয়ার ফলে এখন আর আসলে এই অঞ্চলগুলোতে এখন আর তেমন কোনো পাওয়া যায় না। ইউসুফ আলী। তো সব মিলিয়ে দেখা গেছে কি যে বাংলাদেশের বনাঞ্চল, বাংলাদেশ চিরসবুজ বনাঞ্চল, আমাদের ম্যাপে আছে সবুজ, আমাদের মধ্যভাগে আছে লাল, কিন্তু আসলে সবুজ এখন হারিয়ে যাওয়ার পথে। যাই হোক, আমরা তারপর দেখি এই বনাঞ্চলগুলো কি এবং এখানে কি কি বৈশিষ্ট্য আছে, আমরা একটু এগুলো ধরে সামনে আগাই। আমি বলেছি বাংলাদেশে 3 ধরনের বনাঞ্চল আছে, কি কি? পত্রঝরা বনাঞ্চল, চিরসবুজ বনাঞ্চল, উপকূলীয় বনাঞ্চল। পত্রঝরা শব্দটা থেকে কিন্তু বোঝা যায় যে বছরের কোনো একটা সময় একেবারে সবগুলো পাতা পড়ে যায়। যাদের বাড়িতে মেহগনি গাছ আছে, তোমরা মেহগনি গাছ অথবা রেইন ট্রি গাছ, এই গাছগুলোর দিকে তাকালে কোনো একটা সময় দেখবে কি একেবারে গাছ ফাঁকা, কোনো পাতা নাই। কড়ই গাছ, একেবারে কোনো পাতা নেই, মনে হয় যেন গাছ মরে গেছে। আসলে মরে যায়নি, ওর বৈশিষ্ট্যই এটা। পত্রঝরা, পাতা সব পড়ে যাবে শীতকালে। আবার বসন্তকালে কি হয়, আবার নতুন কুড়ি আসে, মুকুল আসে, পাতা গজানো শুরু হয়ে যায়। এরকম এই বনাঞ্চলগুলো পত্রঝরা। আর কিছু বনাঞ্চল আছে চিরসবুজ, কখনোই পাতা একেবারে ঝরে যায় না, পাতা পড়তে থাকে, নতুন গজায়, পরে গজায়, কিন্তু কখনোই একেবারে এরকম মানে পাতাগুলো হারিয়ে যায় না, সব সময় সবুজ থাকে যে বনাঞ্চল। আরেকটা হলো উপকূলীয় বনাঞ্চল। এই 3টা ভাগ করা হয়েছে। উপকূল মানে সমুদ্র তীরবর্তী বা উপকূলবর্তী যে অঞ্চলগুলো জোয়ার ভাটায় নিমজ্জিত হয়, সেই অঞ্চলগুলোতে যে বনাঞ্চল পাওয়া যায় সেগুলো হচ্ছে উপকূলীয় বনাঞ্চল। তো এখনই কিন্তু মুখস্থ করে ফেলা যায়। তোমাদের সামনে আমি ছবিগুলো দিচ্ছি এবং তোমরা এবং বলে দিচ্ছি। তো আমি অঞ্চলগুলো বলে চোখের সামনে একেবারে ভাসিয়ে তুলতে পারো। যারা ঢাকার পরের জেলাগুলো সম্পর্কে ধারণা নাই, একটু ম্যাপ খুলে দেখবা যে গাজীপুর, ময়মনসিংহ, তারপরে এই যে নেত্রকোনা, তার আগে শেরপুর, এই যে জেলাগুলো আছে একটু চোখ বুলিয়ে দেখবা, নরসিংদী, এদিকে টাঙ্গাইল, জেলাগুলোকে একটু চোখ বুলিয়ে দেখলে দেখবা 64 জেলা একবারে বললে অনেক কঠিন মনে হয়। কিন্তু তুমি 2, 4, 5টা করে এরকম যদি ভাগ করেও দেখো, দেখবে একসময় তোমার অনেকগুলো জেলা আয়ত্তে আসবে। তো যাই হোক, এখানে আমি 3টে বনাঞ্চল দেখেছি। একটু পর্যায়ক্রমে আমরা বনাঞ্চলগুলোর বৈশিষ্ট্য দেখি। প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে পত্রঝরা বনাঞ্চল। দেখো, পত্রঝরা বনাঞ্চল বা পর্ণমোচী বনাঞ্চল বা deciduous ফরেস্ট বলি ইংরেজিতে। দেখো পাতাগুলো ঝরে গেছে, তাই না? আমাদের বাড়িতেও, তোমাদের যারা বাড়িতে গ্রামের বাড়িতে থাকো অথবা শহরের বাড়িতেও যাদের বাড়িতে গাছ আছে, পাতা পড়তেই থাকে, তাই না? বিশেষ করে এই শীতকালে বেশি পাতা ঝরে। যদি পত্র ঝরা উদ্ভিদ দুই একটা থাকে, আমাদের গ্রামের বাড়িগুলোতে তো মিক্সড উদ্ভিদ থাকে বেশিরভাগ ক্ষেত্রে। বনাঞ্চল যেখানে সেখানে সুনির্দিষ্ট উদ্ভিদ থাকে, কিন্তু বাড়িতে আমরা কি করি, বিভিন্ন ধরনের উদ্ভিদ রোপণ করি, ফলে কোনো উদ্ভিদ দেখি একেবারে ফাঁকা হয়ে গেছে, কোনো উদ্ভিদের পাতা পড়েনি, এরকম দেখি। তারপরও যে উদ্ভিদের পাতাগুলো ঝরে যায় সেটাই হচ্ছে পত্রঝরা উদ্ভিদ বা পত্রঝরা বনাঞ্চল। আমরা এখানে কোন কোন অঞ্চলগুলো আছে একটু দেখো, নিচে আমি দিয়েছি। ঢাকা অঞ্চল, গাজীপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুর,
ময়নামতি, ময়নামতি কিন্তু কুমিল্লা। হ্যাঁ, ময়নামতি। তারপর হলো বরেন্দ্র অঞ্চল। তো এই যে অঞ্চলগুলো, এই অঞ্চলগুলো মূলত বরেন্দ্র অঞ্চল কোনটা? রংপুর, দিনাজপুর, রাজশাহী জেলার অবস্থিত বরেন্দ্র। তারপর আমরা এই যে কিছু অঞ্চল আছে না, যেমন টাঙ্গাইল, টাঙ্গাইল, ময়মনসিংহ জেলার বেশ কিছু অংশ অংশ নিয়ে আছে মধুপুর বনাঞ্চল। আমরা কিন্তু কিছু বনাঞ্চলের নাম বলি। এই যে বরেন্দ্র অঞ্চল, মধুপুর বনাঞ্চল, তারপর আরেকটা বলি রাজেন্দ্রপুর বনাঞ্চল। রাজেন্দ্রপুর বনাঞ্চল কোনটা? এই যে গাজীপুর জেলার উত্তর অংশে অবস্থিত। গাজীপুর জেলার উত্তর অংশ। তারপর চন্দ্রা বনাঞ্চল, এই যে গাজীপুর জেলার উত্তর পশ্চিমাংশ। লালমাই শালবন অঞ্চল কুমিল্লা জেলার লালমাই পাহাড়ে অবস্থিত। এরকম কিছু অঞ্চল আছে। তো এগুলো সবাই পত্রঝরা বনাঞ্চলের অন্তর্ভুক্ত। প্রথম বৈশিষ্ট্য কি দেখো, শীতকালে পাতা ঝরে যায় এবং বসন্তকালে নতুন পাতা গজায়। শীতকালে একেবারে পাতা ঝরে আহ, শেষ, পাতা আর থাকে না। তারপরে আবার বসন্তকালে নতুন পাতা গজায়। গড় বৃষ্টিপাত ১২৫ থেকে ১৭৫ সেন্টিমিটার। গড় বৃষ্টিপাত ১২৫ থেকে ১৭৫ সেন্টিমিটার। মাটির বর্ণ লাল বা হলুদাভ। তোমরা যারা এই অঞ্চলগুলোয় গিয়ে থেকেছো বা গিয়েছো তারা নিশ্চয়ই খেয়াল করেছো, এখানে মাটির বর্ণ কি? লাল বা হলুদাভ। তুলনামূলক কম ঘন, উদ্ভিদের পরিমাণটা তুলনামূলক একেবারে খুব যে বেশি পরিমাণ ঘন তা না, পাতলা পাতলা উদ্ভিদের পরিমাণ, এবং মাটির বর্ণ হচ্ছে লাল বর্ণের। এখানে উঁচু জমিকে বলা হয় চালা। উঁচু যে জমিগুলো আছে, কিছু উঁচু কিছু নিচে, এরকম টিলার মতো উঁচু উঁচু আছে, এগুলোকে বলা হয় চালা। এবং নিচু জমিকে বলা হয় বাইত। নিচু সমতল ভূমি, যেটা সমতল, যেখানে ধান সহ অন্যান্য এই চাষবাস করা যায় যেখানে, সেটাকে বলা হয় বাইত। তো উঁচু জমিকে বলা হয় চালা, নিচু জমিকে বলা হয় বাইত। প্রধান উদ্ভিদ শাল। প্রায় 90%, পত্রঝরা বনাঞ্চলের প্রায় 90% উদ্ভিদ হচ্ছে কি? শাল বৃক্ষ। এছাড়াও কিছু উদ্ভিদ আছে দেখো, শাল আছে, চালতা পাওয়া যায় এখানে, কড়ই পাওয়া যায়। তারপর হচ্ছে বহেরা, এই উদ্ভিদগুলো এই অঞ্চলে পাওয়া যায়, কিছু গুরুত্বপূর্ণ উদ্ভিদ। তারপরে আছে সেগুন। হ্যাঁ, তারপরে কাঁঠাল পাওয়া যায় দেখো এই দিকে, গাজীপুর এই অঞ্চলে কিন্তু প্রচুর কাঁঠাল হয়। তারপরে হচ্ছে করচি, এই উদ্ভিদগুলো এখানে পাওয়া যায়। এছাড়াও কিছু প্রাণী আছে এই যে কিছু কাঠবিড়ালি, কাছিম আছে, এই কুনো ব্যাং, এই উদ্ভিদ প্রাণীগুলো এই অঞ্চলগুলোতে পাওয়া যায়, বিশেষ করে এই পত্রঝরা বন অঞ্চলগুলোতে। তো আমরা এরপরে যে বনাঞ্চল নিয়ে আলোচনা করব, আমি প্রাণীটা একটু সংক্ষিপ্ত করেছি, উদ্ভিদটা একটু বেশি করেছি। চিরসবুজ বনাঞ্চল, তারপর তোমাদের বইয়ে এখানে প্রধান উদ্ভিদগুলোর নাম আরো দেওয়া আছে। এই পত্রঝরার মধ্যে আরো কিছু নাম আছে, যে গাছি গজারি, কুম্ভী, বহেরা, কুরচি, উলট চণ্ডাল, শতমূলী, এই উদ্ভিদগুলো সর্পগন্ধা। এখানে আরো নাম দেওয়া আছে, এগুলো একটু দেখে নিবা এখান থেকে। তো আমরা চলে যাব চিরসবুজ বনাঞ্চল। দেখো, চিরসবুজ, সব সময় সবুজ থাকে, পাতা ঝরে যায় না, পাতাগুলো থাকে উদ্ভিদের। এই কারণে এখানে এই অঞ্চলটাকে চিরসবুজ বলা হয়। অঞ্চলগুলো দেখো, চিরসবুজ বনাঞ্চলের মধ্যে উল্লেখযোগ্য অঞ্চল আছে সিলেট, চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম। সিলেটের কিছু অংশ, চট্টগ্রামের কিছু অংশ, এবং পার্বত্য চট্টগ্রাম বলতে আমরা 3 জেলাকে বুঝি। এই 3 জেলাই এর মধ্যে অন্তর্ভুক্ত। রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, যে জেলাগুলো বলি আমরা। মাটিতে হিউমাস অনেক বেশি এবং মাটি অ্যাসিডিক। মাটিতে হিউমাসের পরিমাণ বেশি থাকে চিরসবুজ বনাঞ্চলের, এবং মাটিটি কি অ্যাসিডিক ধরনের। তারপরে ছোট ছোট পাহাড় এবং মাঝে মাঝে খাদ থাকে। এই বনাঞ্চলের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই পাহাড় আবার খাদ, পাহাড় খাদ এরকম। এই বনাঞ্চলটা গঠিত, মানে জায়গায় জায়গায় খাদ থাকে, পানি থাকে খাদে, এবং পাশেই দেখা গেছে কি আবার পাহাড়, ছোট পাহাড় বা বড় পাহাড়, এরকম পাহাড়গুলো থাকে এবং পাহাড়ের মাঝে মাঝে খাদ থাকে। গড় বৃষ্টিপাত 225 থেকে 500 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে গড় বৃষ্টিপাত। এই অঞ্চলগুলোয় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ একটু বেশিই থাকে। অধিকাংশ উদ্ভিদই চিরসবুজ। অধিকাংশ উদ্ভিদই মানে প্রায় 90 ভাগের বেশি উদ্ভিদই এখানে চিরসবুজ। বন অপেক্ষাকৃত ঘন। আমরা একটু আগে দেখেছিলাম যে পত্রঝরা বনাঞ্চল যেটা, সেখানে অধিকাংশ উদ্ভিদ কি ছিল? মানে পত্রঝরা ছিল। এখানে চিরসবুজ। ওখানে বনাঞ্চলগুলো ছিল পাতলা, এখানে বনাঞ্চলে বনের পরিমাণটা ঘন।
তো গুরুত্বপূর্ণ কিছু উদ্ভিদ আছে কি দেখো, গর্জন, এখানে উল্লেখযোগ্য কিছু উদ্ভিদ আছে। গর্জন, সবচেয়ে উঁচু বৃক্ষ আছে সিভিট, হ্যাঁ, তারপরে মেহগনি উদ্ভিদ আছে পত্র ঝরার মধ্যে, তারপরে আছে অশোক, অশোক আছে, তারপরে চাপালিশ, হ্যাঁ, অশোক, চাপালিশ, মেহগনি, গর্জন। তারপরে কি আছে দেখো, নাগেশ্বর, তারপর ছাতিম, এই উদ্ভিদগুলো এখানে বেশি পাওয়া যায়। এছাড়াও আরো কিছু উদ্ভিদের নাম তোমাদের এখানে দেওয়া আছে, চন্দুল, বাটনা, গামার, চাপালিশ, উদল, এই উদ্ভিদগুলো এই পার্বত্য চট্টগ্রাম এবং সিলেটের কিছু অঞ্চল জুড়ে পাওয়া যায় এবং যারা চিরসবুজ। কিছু প্রাণীর নাম আমি এখানে দিয়েছি। ও আরো একটা বিষয় একটু বলে দিই এখানে, তোমাদের সিলেট অঞ্চলে, যেটা সিলেট অঞ্চলে হচ্ছে সিলেট অঞ্চলে তোমরা জানো একটা চিরসবুজ এটা বনাঞ্চল, সোয়াম্প ফরেস্ট একটা বন আছে, সোয়াম্প ফরেস্ট। তোমরা শুনে থাকছো অথবা কেউ কেউ যেও থাকছো। সোয়াম্প ফরেস্টটা কি, মানে সবসময় পানি দ্বারা নিমজ্জিত থাকে। ইউসুফ, বারবার তোমার এটা আনমিউট হয়ে যায় কেন? ইউসুফ শাহরিয়ার। সোয়াম্প ফরেস্ট তোমরা এই যে রাতারগুল নাম শুনেছো, রাতারগুল সিলেটের, এটাও কিন্তু চিরসবুজ বনাঞ্চলের অংশ এবং এখানে সবসময় কি থাকে, পানি থাকে, একেবারে পানি দ্বারা আহ পরিপূর্ণ থাকে। মানুষ বিভিন্ন সময় এখানে দর্শনীয় স্থান হিসেবে যেয়ে থাকে। এখানে কিছু উল্লেখযোগ্য উদ্ভিদ আছে, কাশবন, নলখাগড়া, হিজল, এই উদ্ভিদগুলো বেশি এখানে পাওয়া যায়। এটাও চিরসবুজ বনাঞ্চলেরই অন্তর্ভুক্ত। আর সিলেটের বনাঞ্চলের মধ্যে আরো কিছু বনাঞ্চল উল্লেখযোগ্য নাম তোমরা শুনে থাকবে, এগুলো কিন্তু ভর্তি পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। রেমাকেলেঙ্গা, লাউয়াছড়া, সাতছড়ি, এগুলো কিন্তু অনেকেই তোমরা কি করবা, চট্টগ্রাম লাগাই দিবা। হ্যাঁ, এই লাউয়াছড়া, সাতছড়ি, রেমাকালেঙ্গা, অনেকেই ভাববা কি এগুলো মনে হয় চিটাগাং ওদিকে হবে, কিন্তু এগুলো কিন্তু সিলেটের বনাঞ্চল। তারপরে সিভিট ও গর্জন চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে যথেষ্ট পাওয়া গেল, সিলেটের বনেও এগুলো কম, সিলেটের বনে এগুলো কম, এই যে সিভিট এবং গর্জন। বেত জন্মে বেশি সিলেটে। এরপরে আসো আমাদের ৩ নাম্বার যে বনাঞ্চল আছে সেটা হচ্ছে, এটা সম্পর্কে আমরা ইতিপূর্বে বৈশিষ্ট্য পড়েছি, আম, অভিযোজনিক বৈশিষ্ট্য সেখানে আমরা পড়েছি, কিন্তু তারপরেও আজকে আমরা একটু দেখব ম্যানগ্রোভ বা উপকূলীয় বনাঞ্চল। আমাদের দেশের সর্বদক্ষিণে অবস্থিত যে জেলাগুলো আছে, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, এই অঞ্চলগুলো, তারপরে বরগুনা, পটুয়াখালী, এই অঞ্চলগুলোতে বিশেষ করে যে বনাঞ্চলগুলো অবস্থিত, আর সমুদ্র উপকূল ঘেঁষে যে বনাঞ্চল, প্রাকৃতিক বন কিন্তু, সমুদ্র উপকূল ঘেঁষে যে প্রাকৃতিক বনাঞ্চল আছে এবং যারা দিনে অন্তত 2 বার জোয়ারে নিমজ্জিত হয় এবং ভাটায় শুকায়, পানি, এরকম যে বনাঞ্চল আছে, পানিতে একেবারে গাছের গোড়া ডুবে যায়, আবার একটু পরে শুকিয়ে যায়, এইরকম একটা বনাঞ্চল, সেটাকে আমরা বলি ম্যানগ্রোভ বা উপকূলীয় বনাঞ্চল। এখানে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে পানিটা লবণাক্ত, মাটি লবণাক্ত, আর জোয়ার দ্বারা নিমজ্জিত হয়, এই বৈশিষ্ট্য। কর্দমাক্ত মাটি এবং লবণাক্ত পানি, এইটা মাথায় রাখবা। কর্দমাক্ত পানি, লবণাক্ত কর্দমাক্ত মাটি এবং লবণাক্ত পানি জোয়ার দ্বারা নিমজ্জিত হয়, এরকম অঞ্চল যারা, সেটাই হচ্ছে ম্যানগ্রোভ বনাঞ্চল। হুম, অনেকেই চলে যাচ্ছে, অলরেডি ক্লাস হয়ে গেছে তাদের। যাই হোক, দেখো অঞ্চলগুলো কি, পটুয়াখালী, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, এই অঞ্চলগুলো, বরগুনারও কিছু অংশ আছে এই ম্যানগ্রোভ বনাঞ্চলের অন্তর্ভুক্ত। মাটি ও পানি লবণাক্ত, লবণাক্তের পরিমাণ শুষ্ক ওজনের 10 থেকে 50 ভাগ, লবণাক্তের পরিমাণ এত লবণাক্ত, শুষ্ক ওজনের, লবণই বেশি আর কি। মাটি ও পানি লবণাক্ত, মাটি তো লবণাক্ত, পানিও লবণাক্ত, মানে প্রচুর পরিমাণ লবণ, এবং তোমরা জানো সমুদ্রের পানি থেকেই কিন্তু লবণ তৈরি হয়, তাহলে বুঝতেই পারো যে আসলে কি পরিমাণে লবণাক্ত এই অঞ্চলগুলো। তারপরে হচ্ছে বৃষ্টিপাত আছে এখানে, বনের নিম্নাঞ্চলে দিনে 2 বার জোয়ারের পানিতে সিক্ত হয়, দিনে 2 বার জোয়ার দ্বারা নিমজ্জিত হয়, আবার ভাটা হয়, আবার জোয়ার হয়, এরকম 2 বার জোয়ার দ্বারা সিক্ত হয় নিম্ন অঞ্চলগুলো। গড় বৃষ্টিপাত 200 সেন্টিমিটার। তোমার ওই যে চিরসবুজ বনাঞ্চলের থেকে এখানে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু কম। তারপরে উদ্ভিদ অপেক্ষাকৃত খর্বাকার, এই যে দেখো গোলপাতা, গোল গাছ যারা দেখোনি, উদ্ভিদ অপেক্ষাকৃত খর্বাকার হয়, মানে খাটো খাটো হয়, উদ্ভিদ বেশি লম্বা হয় না। এদিকে আমরা যেমন পত্রঝরা বনাঞ্চলে বা ইসে যেমন দেখলাম যে অনেক বড় বড় লম্বা লম্বা উদ্ভিদ থাকে, কিন্তু এখানে উদ্ভিদগুলো তুলনামূলকভাবে ছোট, বেশি বড় না, খর্বাকার।
তারপর কি আছে? ঠেসমূল বিদ্যমান। তোমরা অভিযোজনিক বৈশিষ্ট্য পড়েছো। ঠেসমূল। মানে ঠেসমূল থাকার কারণে পানিতে তাকে ভাসিয়ে নিতে পারে না এবং তোমরা জানো উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক ঝড়, টর্নেডো, এই যে ঘূর্ণিঝড় এগুলা বেশি পরিমাণে হয় জলোচ্ছ্বাস হওয়ার ফলে এই উদ্ভিদগুলো কিন্তু উঠিয়ে নিয়ে যাওয়ার কথা। কিন্তু তারাই কিন্তু দেখা যায় কি যে এই উপকূলীয় বনাঞ্চলগুলোই সে বৃহৎ স্থলভাগকে সে সুরক্ষা দিয়ে থাকে এই ঝড় তুফানের হাত থেকে। তো এদের এই কারণে কি হয়? এই উদ্ভিদগুলোর চারদিকে কি ঠেসমূল বের হয়। এই যে দেখো এই ছবিটার দিকে লক্ষ্য করলে দেখো ঠেসমূলগুলো কিভাবে বের হয়। চারদিক থেকে এরকম মূল বের হয়ে সে তার নিজের অবস্থানকে সুদৃঢ় করে। সুদৃঢ় করে সে এই অঞ্চলগুলোর মধ্যে টিকে থাকে। অধিকাংশ বৃক্ষের শ্বাসমূল বা নিউমাটোফোর বিদ্যমান। শ্বাসমূল দেখো শ্বাসমূল কিরকম এর মধ্যে হাঁটা যায়? সুন্দরবনে হাঁটতে গেলে দেখতা যে পায়ের মধ্যে কিভাবে বিঁধে এগুলো শ্বাসমূল এই বড় বড় এই যে শ্বাসমূল অর্থাৎ ওদের মূল এগুলোর মধ্যে মূল বিস্তৃত থাকে এবং মূল থেকে এই নিউমাটোফোর গুলো বের হয় ওদের প্রধান মূল থেকে চারদিকে মূল বিস্তৃত থাকে এবং মূল থেকে এই শ্বাসমূল গুলো বের হয় এখানে গ্যাসীয় উপাদান সংরক্ষিত থাকে এই শ্বাসমূল গুলোর মধ্যে। তো এই একটা বৈশিষ্ট্য আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে দেখো ম্যানগ্রোভ বনাঞ্চলে সেটা হচ্ছে অধিকাংশ উদ্ভিদের জরায়ুজ অঙ্কুরোদ্গম হয়। এই ছবিটা একটু ভালো করে সবাই লক্ষ্য করে দেখো যে অঙ্কুরোদ্গম অর্থাৎ তার বীজের যে অঙ্কুরোদ্গম যেটা মাটিতে গিয়ে হওয়ার কথা সেটা তার উদ্ভিদে বসেই হয়ে যায় উদ্ভিদে ঝুলন্ত অবস্থায় থাকতেই। কেন? কারণ আমরা জানি এটা জোয়ারের পানিতে নিমজ্জিত হয়। তো একটা উদ্ভিদ থেকে যদি ফল নিচে পড়ে, নিচে পড়ার পর কি হবে? ফলটা ভেসে চলে যাবে। দিনে ২ বার জোয়ার হয়। যখনই পড়ুক একটু পরেই ভেসে যাবে। এইজন্য এই উদ্ভিদগুলো তাদেরকে টিকিয়ে রাখার জন্য, তাদের অভিযোজনকে পাকাপোক্ত করার জন্য তারা কি করে? তাদের এই জরায়ুজ অঙ্কুরোদ্গম হয়। উদ্ভিদ গাছে থাকা অবস্থায় অঙ্কুরোদ্গম হয়ে যায় তাদের এই। ফলে কি হয়? বীজ যখন মাটিতে পড়ে তখন কর্দমাক্ত বা সিক্ত মাটি, এই সিক্ত মাটির মধ্যে তাদের এই যে অঙ্কুরোদ্গমের এই অংশটুকু মাটির মধ্যে ঢুকে যায়। ফলে কি হয়? তাকে আর ভাসিয়ে নেওয়া সম্ভব হয় না। সে ওখানে পতিত হয়ে ওখান থেকে সে আবার নতুন উদ্ভিদ সৃষ্টি করতে পারে। ফলে তাদের বংশ রক্ষা হয়। তা না হলে তো একবার যে উদ্ভিদ হইছে আর জীবনে হতো না, শেষ। বনাঞ্চল ধ্বংস হয়ে যেত। কিন্তু এই জরায়ুজ অঙ্কুরোদ্গম তাদের এই টিকিয়ে রাখার একটা বড় নিয়ামক হিসেবে কাজ করে। তো এই হচ্ছে মোটামুটি ম্যানগ্রোভ বনাঞ্চলের বৈশিষ্ট্য। এছাড়াও এখানে কি আছে? অসংখ্য নদ-নদী, উপনদী ও চ্যানেল বিদ্যমান। যারা সুন্দরবনে গিয়েছো অথবা যাওনি, স্যাটেলাইট ভিউতে দেইখো, মোবাইল হাতে আছে যে কত চমৎকার শুধু নদী আর নদী। মনে হয় সাপ। অনেক উপর থেকে দেখলে মনে হয় সাপ গেছে নদীর এই বনের মধ্য দিয়ে। সবুজ তার মধ্যে এরকম নদী। প্রচুর নদ-নদী, উপনদী এবং চ্যানেল বিদ্যমান। যদিও আমরা এগুলো এখন ধ্বংস করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছি, বিভিন্ন জায়গায় বিদ্যুৎ উৎপাদন করার জন্য বিভিন্ন স্থাপনা তৈরি করতেছি, বাড়িঘর তৈরি করতেছি, জঙ্গলের মধ্যে এই যে চ্যানেলগুলোর মধ্যে এখন মানুষ কি করতেছে? বিষ প্রয়োগ করে তারপরে মাছ শিকার করতেছে। তোমরা যারা একেবারে কমন সেন্স খাটাইতে পারো তারা খেয়াল করবা যে একটা পুকুরে জাল দিয়ে মাছ ধরা আর একটা পুকুরে সেচ দিয়ে মাছ ধরা ২ টার মধ্যে পার্থক্য কোথায়? ১ নাম্বার তোমাকে আমি বলব যে জাল দিয়ে মাছ ধরলে কিছু জলজ উপাদান বেঁচে থাকার সম্ভাবনা থাকে। ছোট, ছোট যে জলজ সম্পদ যেগুলোকে আমরা বলি, যেগুলোকে খেয়ে অন্যান্য উদ্ভিদ বা প্রাণী বা অন্যান্য মাছ বা অন্যান্য প্রাণী যারা আছে তারা বেঁচে থাকে। সেই জলজ সম্পদগুলো সেচ দিলে আর থাকে না। কিন্তু জাল দিয়ে ধরলে কিছু হইলেও থাকে। তেমনি তুমি যদি সুন্দরবনের চ্যানেলের এক প্রান্তে তুমি যদি বিষ প্রয়োগ করো, বিষ যেটা পানিতে দিলে পানির সকল জীবজ উপাদান মৃত্যুবরণ করবে। সেটা যদি দাও তাহলে তুমি চিন্তা করো যে কত বড় ক্ষতি করো। তো মানুষ যত বুদ্ধিমান হচ্ছে আদিম মানুষগুলোও কিন্তু এত বুদ্ধি রাখে নাই। আদিম মানুষগুলোর কিন্তু কোনো জাল ছিল না, বড়শি ছিল না, এত বুদ্ধি ছিল না। তারাও কিন্তু এভাবে জীব জগৎ ধ্বংস করেনি। বর্তমানে মানুষ যেভাবে নিজেদের বাঁচিয়ে রাখার জন্য, নিজেদের টিকিয়ে রাখার জন্য মানুষ যেভাবে এই কার্যক্রমগুলো চালাচ্ছে। বন উজাড় করে দিচ্ছে নিজেদের বসতভিটা বা আবাসন তৈরি করার জন্য বনের এক পাশ থেকে আম আগুন ধরিয়ে দিচ্ছে, আরেক পাশ পর্যন্ত পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে। তো যাই হোক, অনেক কথা আছে। এখন আমাদের ক্লাসের টাইমের শেষ পর্যায়ে। দেখো সুন্দরী, গোলপাতা, হাড়গোজা, বোড়া এই গাছগুলো এই অঞ্চলে বেশি পরিমাণে পাওয়া যায়। আর কি আছে যে গরান, বাইন, তারপর গেওয়া, তারপর কেওড়া এই গাছগুলোর নাম শুনো গেওয়া, কেওড়া, সুন্দরী
এগুলোর নাম তোমরা শুনে থাকছো। তো যাই হোক, সুন্দরবন কিন্তু একটা হটস্পটও বটে। হটস্পট যেখানে হচ্ছে প্রচুর পরিমাণে উদ্ভিদ প্রাণী বা জীববৈচিত্র্যের সমাহার থাকে, সেটা হচ্ছে একটা হটস্পট। এটাও একটা ওয়ান কাইন্ড অফ হটস্পট। এ রিজন উইথ হিউজ অ্যামাউন্ট অফ বায়োডাইভার্সিটি ইজ কল্ড হটস্পট, লাইক সুন্দরবন ইজ এ হটস্পট অফ বাংলাদেশ। সুতরাং এখানে বলারই বাহুল্য যে এখানে কয়েকটা প্রাণী দিয়ে সুন্দরবনকে ছোট করা যাবে না। এখানে অসংখ্য প্রাণীর সমাহার আছে, এখানে অসংখ্য উদ্ভিদের সমাহার। আমাদের এই দক্ষিণ অঞ্চলের অহংকার বা বাংলাদেশের অহংকার, এই যে ম্যানগ্রোভ ফরেস্ট যেটা, তো এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ হটস্পট হিসেবে পরিচিত। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই ৩টা বনাঞ্চল নিয়ে আলোচনা। আর বেশি এখানে কিছু বলবো না। আমাদের পরবর্তী আলোচনা আগামী দিন উপকূলীয় বেষ্টনী এগুলো নিয়ে আলোচনা হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ৩টা বনাঞ্চল সম্পর্কে। তো সবাই ভালো করে একটু দেখবে বইয়ের বৈশিষ্ট্যগুলো, এখানে কি কি বৈশিষ্ট্য আছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, এবং কোন কোন এলাকা নিয়ে বিশেষ করে এই বনাঞ্চলগুলো গঠিত, সেগুলো একটু দেখবে সবাই। ও হ্যাঁ। তো তোমাদের কোনো প্রশ্ন থাকলে বল।